চ্যাপ্টারটা কিছুটা হলো তোমার মুখস্থ নির্ভর, যেমন বাকি কেমিস্ট্রি যেগুলো তোমার একটু বোঝা যায়, এখানে হলো বেশিরভাগই হলো তোমার এটার ব্যবহার কি, ওটার ব্যবহার কি, কোন জায়গায় কি ব্যবহার করতে হবে, এইসব জিনিস। তো আমরা এখানে এই চ্যাপ্টারের শুরুতে দুইটা গ্লাস পাই, একটা হলো সফট গ্লাস আর একটা হলো তোমার শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস যেগুলা বলে। তো সফট গ্লাস আর পাইরেক্স গ্লাসের মধ্যে সফট গ্লাস আর পাইরেক্স গ্লাসের মধ্যে প্রথমে আসি আমরা সফট গ্লাস কি কি দিয়ে তৈরি। সফট গ্লাস হলো সোডিয়াম এবং ক্যালসিয়ামের সিলিকেট দিয়ে তৈরি। সোডিয়াম এবং ক্যালসিয়ামের সিলিকেট দিয়ে তৈরি হলো সফট গ্লাস। আর পাইরেক্স গ্লাসটা হলো কিসের তৈরি? এটা হলো জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট মিলে বেরিয়াম বোরোসিলিকেট মিলে তৈরি করা হয়, এটা হলো পাইরেক্স গ্লাস। এখন সফট গ্লাস হলো নামই হলো সফট। সফট মানে কি? এটা কম তাপ সহ্য করতে পারে, কম তাপ সহ্য করতে পারে, এরা হলো সফট গ্লাস। আর পাইরেক্স গ্লাস যেটা হলো তোমার নামই হলো, পাইরেক্স গ্লাসের নামই হলো শক্ত গ্লাস। তো এই শক্ত গ্লাস যেটা বা শক্ত কাঁচ যেটা, এটা তাহলে উচ্চ তাপ সহ্য করতে পারবে। এবার আসি আমরা এই যে সফট গ্লাস হলো কি কি কাজে বা কি কি তৈরিতে ব্যবহার করা হয়। ধরো বিকার, কাঁচনল, তারপর হলো ফানেল, রিএজেন্টের বোতল, লিবিক শীতক, এগুলো হলো তোমার তৈরিতে ব্যবহার করা হলো সফট গ্লাস। তো এখন খেয়াল করো সফট গ্লাস তৈরিতে আর হলো এই যে পাইরেক্স গ্লাস, এই পাইরেক্স গ্লাস তৈরিতে কি কি ব্যবহার করা হয়, পাইরেক্স গ্লাস ব্যবহার করে কি কি তৈরি করা হয়। মূলত হলো ফ্লাক্স টাইপের জিনিস যেগুলো, যেমন গোলতলি ফ্লাক্স, তারপর হলো কনিক্যাল ফ্লাক্স, এগুলো তৈরিতে ব্যবহার করা হলো তোমার পাইরেক্স গ্লাস। গোলতলি ফ্লাক্স, তারপর হলো কনিক্যাল ফ্লাক্স, তারপর হলো ভ্যাকুয়াম, এগুলো হলো তোমার পাইরেক্স গ্লাস। এগুলো হলো পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি করা হয়। এখন আসি আমরা এই যে গ্লাসগুলো, তাহলে এই গ্লাসগুলো দিয়ে কোনটা দিয়ে কি তৈরি হয় এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এখন এই যে রাসায়নিক পদার্থের কোনো মিশ্রণ বা কোনো দ্রবণকে যখন আমরা তাপ দিতে যাব, তাহলে তুমি বলো তো কোন গ্লাস ইউজ করাটা, কোন গ্লাসের তৈরি জিনিস ইউজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? আচ্ছা, ঠিক আছে, পাইরেক্স গ্লাস, ভেরি গুড। এখন আসি এই যে কাচের কোনো কাচের তৈরি কোনো জিনিসপত্রকে পরিষ্কার করার জন্য সবচেয়ে উত্তম দ্রাবক বা মিশ্রণ কোনটা, সেটা হলো ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ হলো এই কি কি? পটাশিয়াম K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং ক্ষারীয় সালফিউরিক অ্যাসিড H2SO4 কনসেন্ট্রেটেড। ক্ষারীয় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে একসাথে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটা হলো সবচেয়ে ভালো পরিষ্কারক। তো এটা কি হয়? এটা হলো ধরো বোরেটে কোনো কিছু লেগে আছে, তো তেল জাতীয় পদার্থ বা গ্রিস, এগুলো দূর করতে এই ক্রোমিক অ্যাসিডটা খুব ভালো কাজ করে। কারণ কি? এই ক্রোমিক অ্যাসিডের যে মিশ্রণটা, এটা একটা তীব্র জারক, এবং এটা যে কাজ করে, এটা যে ময়লা দূর করে বা গ্রিস দূর করে, এই কাজটা করে সে হলো জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন দ্বারা সে হলো কি করে? ময়লা দূর করে এবং হলো তোমার গ্রিস গুলা দূর করে। তাহলে এটা একটা তীব্র জারক, এটা হলো জায়মান অক্সিজেনের মাধ্যমে তার যে কোনো কাচের দ্রব্য থেকে ময়লা বা গ্রিস দূর করে। এখন আসি আমরা এই ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ ছাড়াও কিন্তু আরো অনেক মিশ্রণ আছে যেগুলোতে ল্যাবরেটরিতে যে গ্লাস সামগ্রী আছে এগুলো পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। যেমন ডিটারজেন্ট আছে একটা, যেটার নাম হলো ডেকন 90। এই ডেকন 90টা খুব ভালো একটা জিনিস, কারণ এটা হলো ফসফেট মুক্ত। তো ফসফেট মুক্ত হওয়ায় এটাকে আমরা বলতে পারি এটা হলো পরিবেশ বান্ধব। ফসফেট মুক্ত, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? পরিবেশ বান্ধব। তারপর হলো 100% হলো এটা বায়োডিগ্রেডেবল। এবার আসি আমরা আরেকটা মিশ্রণ, যেটা হলো তোমার
সোডিয়াম কার্বনেট, এটার 10% দ্রবণকে ইউজ করা হয় তোমার গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য, এটা একটা লঘু দ্রবণ। আর হলো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটা আমরা অলরেডি জানি, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ইউজ করা হয় কাঁচ সামগ্রী প্রস্তুত করার জন্য। আচ্ছা, এখন আসি আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যেটা, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতির সময় কি কি নিতে হয় বা টোটাল কি কি জিনিস মিশ্রণ করতে হয়। পটাশিয়াম ডাইক্রোমেট নিতে হবে 4 গ্রাম, K2Cr2O7 নিলাম 4 গ্রাম, পানি নিলাম হলো তোমার 40 ml, তারপর হলো ঘাড়ো সালফিউরিক অ্যাসিড নিলাম 40 ml। ঘাড়ো সালফিউরিক অ্যাসিড বলতে এখানে কতটুকু সালফিউরিক অ্যাসিড, 2 মোলার সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, ঠিক আছে। তো এই টোটাল এই মিশ্রণটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। এই মিশ্রণটা যখন তৈরি করা হয়, এই মিশ্রণটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, এই জন্য এই মিশ্রণের তাপমাত্রা যথাসম্ভব কম রাখতে হয়। এই মিশ্রণের তাপমাত্রা রাখতে হয় 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। মিশ্রণটি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, খেয়াল রাখবা, বা তাপ উৎপাদী মিশ্রণ। তো এটা হলো 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখতে হয়। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা যখন বারবার ব্যবহার করা হয় তখন কালারটা ধারণ করে হলো সবুজ। এখন কেন সবুজ কালার ধারণ করে? ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ বারবার ব্যবহারের কারণে এটা কি কালার ধারণ করে? সবুজ কালার ধারণ করে। এখন কেন ধারণ করে? এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন ক্ষার সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, তখন ক্রোমিয়াম সালফেট নামক একটা যৌগ উৎপন্ন হয়, Cr2SO4 3। এই ক্রোমিয়াম সালফেটের কালার হলো তোমার সবুজ, যার কারণে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণটা বারবার ব্যবহার করার কারণে কি হয়ে যায়, সবুজ কালার ধারণ করে। এখানের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা, সেটা আমরা জানি পানি শোষণ করে এবং এটা কিন্তু ক্ষয় করতে পারে। 1 ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি কারো স্কিনে পড়ে তাহলে তার পুরো স্কিনটা ঝলসে যাবে, ঠিক আছে। বলা হয় 1 ফোঁটা গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি কারো মাথার উপরে দেওয়া হয়, সেটা পুরো বডি ভেদ করে পায়ের তলা দিয়ে বের হয়ে যাবে এবং পুরো ভিতরে তছনছ করে ফেলবে, ঠিক আছে। তো কাউকে মার্ডার করার জন্য এটা একটা সহজ পদ্ধতি। তো দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিড হলো কি পানি শোষী এবং ক্ষয়কারক। তবে তোমরা ল্যাবরেটরিতে যে নাইট্রিক অ্যাসিড গুলা পাও, সেগুলো হলো মাথার উপর ঢেলে দিলে নাইট্রিক অ্যাসিড ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা কিছুই হবে না, ঠিক আছে, তোমাদের কলেজে যেগুলো আছে আর কি। এখানে এটা আসি আমি, দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড হলো কি পানি শোষী ও ক্ষয়কারক। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড এই জন্য ব্যবহার করার আগে সেফটি গ্লাস পরতে হয়, গগলস পরতে হয়, হাতে গ্লাভস লাগাইতে হয়, ভিনাইল গ্লাভস বা লেটেক্স গ্লাভস ইউজ করে তারপরে হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা। এখন চিন্তা করো, অ্যাসিড লেগে গেল। দেখো অ্যাসিড কিন্তু বললাম কি একটা আছে হলো তোমার কনসেন্ট্রেটেড, যেটা গাঢ় অ্যাসিড, এগুলো হলো তোমার নরমালি পাওয়া যায় না। আমরা যেগুলো পরীক্ষাগারে ইউজ করি বা কলেজে ইউজ করি, এগুলো দেখা যায় পানি মিশাইতে 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 অ্যাসিড আর থাকে না, ওগুলা মিনারেল ওয়াটার হয়ে যায়, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা হলো, এগুলা কিন্তু তেমন ক্ষতিকর না, বা এগুলা স্কিনে পড়লে তাও একটু জ্বলে। কিন্তু চিন্তা করো গাঢ় অ্যাসিড যদি ত্বকে পড়ে কি হবে। ত্বকে অ্যাসিড লাগলে ত্বকে অ্যাসিড লাগলে কি হয় সেটা দেখো। ত্বকে যখন অ্যাসিড লাগে তখন প্রথমে পানি দিয়ে ত্বকে অ্যাসিড লাগলে প্রথমে কি দিতে হবে, পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যে জায়গাটা বারবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পরে সেই জায়গায় দ্রুত 5% সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে। তাহলে ত্বকে অ্যাসিড পড়লে কি দিতে হবে, 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট, মনে থাকবে। আচ্ছা, এখন আসি আমরা আহ রাসায়নিক নীতি নিয়ে আলোচনা করব, যেখানে বিভিন্ন পদার্থ পরিমাপ করা হয়। তো রাসায়নিক নীতিকে বলা হয় কেমিক্যাল ব্যালেন্স। তো কেমিক্যাল ব্যালেন্স দিয়ে কতটুকু পর্যন্ত পরিমাপ করা যায়, বা রাসায়নিক নীতির সাহায্যে কতটুকু ভর পরিমাপ করা যায়, রাসায়নিক পদার্থের পরিমাপ করা যায় এই রাসায়নিক নীতি দিয়ে বা কেমিক্যাল ব্যালেন্স দিয়ে প্রায় 0.01 থেকে শুরু করে অনেক কম পর্যন্ত মাপা যায়। দেখো 0.0001 গ্রাম পর্যন্ত পরিমাপ করা যায় কেমিক্যাল ব্যালেন্স দিয়ে। কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নীতি হলো দুই প্রকার, একটা হলো পলবুঙ্গি ব্যালেন্স, একটা হলো তোমার সার্টোরিয়াস ব্যালেন্স। একটা হলো পলবুঙ্গি ব্যালেন্স আর একটা হলো সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে এই যে দুইটা ব্যালেন্স, এই দুইটা ব্যালেন্সের কথা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো পলবুঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্স দুই ধরনের ব্যালেন্স আছে। তো এই রাসায়নিক নীতিগুলা কোথায়, এত কম ভরের পদার্থ পরিমাপ করতে হয় ল্যাবে।
যেমন কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল এগুলা ল্যাবে পরিমাপ করার জন্য এই কেমিক্যাল ব্যালেন্সটা লাগে। আর ওষুধের শিল্প উৎপাদন। তাহলে ল্যাবে এবং হলো ল্যাব মানে কি? তাহলে ল্যাব হলো কোথায়, কোথায়? কলেজ, ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপরে হলো তোমার আ ওষুধ শিল্প, এগুলাতে হলো তোমার এগুলাতে তোমার রাসায়নিক নীতি ব্যবহার করা হয়। হ্যাঁ? এগুলাতে তোমার কি করা হয়? রাসায়নিক নীতি বা কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করতে হয়। তো এখন খেয়াল করো ২ টা কেমিক্যাল ব্যালেন্স ২ ধরনের কথা বললাম। একটা হলো পলভঙ্গি ব্যালেন্স, একটা হলো কেমিক্যাল ব্যালেন্স। ঠিক আছে? পলভঙ্গি ব্যালেন্সে পলভঙ্গি ব্যালেন্সটার আবার ৪ টা অংশ আছে। পলভঙ্গি ব্যালেন্সের কয়টা অংশ নিয়ে গঠিত? ৪ টা অংশ। তো পলভঙ্গি ব্যালেন্সের ৪ টা অংশগুলা কি, কি একটু দেখে আসি। একটা হলো গ্রানাইট বা ইবোনাইটের তৈরি একটা কাচের বক্স ইউজ করা হয়। তো কাচের বক্স যেটা সেটা হলো কিসের তৈরি? গ্রানাইট বা ইবোনাইটের তৈরি এবং নিচে হলো ব্যাট বা বস থাকে। তো গ্রানাইট বা ইবোনাইটের তৈরি ইবোনাইটের তৈরি কি থাকবে? কাচের বক্স যুক্ত বেদি থাকে বা বস থাকে। তারপর হলো তোমার আর কি থাকে? স্তম্ভ থাকে, স্তম্ভ বা কলাম থাকে। তুলাদণ্ড যেখানে হলো দাগ দেওয়া থাকে বিভিন্ন জিনিসের অ্যালুমিনিয়াম বা পিতল দিয়ে। এখানে আমি শর্টকাটে অ্যালুমিনিয়াম বা পিতল লিখে দিচ্ছি। তুলাদণ্ড বা দাগ আর কি, দাগের যেখানে থাকে দাগাঙ্কিত ওই পাল্লা বা বিম যেগুলো সেগুলো। আর ৪ নাম্বার জিনিস হলো এখানে রাইডার থাকে। রাইডার হলো আরোহী এবং বাহক দুইটাই হলো, রাইডার আরোহী এবং রাইডার বাহক দুইটাই থাকে এখানে। এগুলো হলো ৫০ মিলিগ্রাম বা ১০ মিলিগ্রাম ভরের প্লাটিনাম বা অ্যালুমিনিয়ামের তৈরি। তো এই ৪ টা জিনিস কি, কি? একটা হলো কাচের বক্স যুক্ত বেদি যেটা হলো গ্রানাইট বা ইবোনাইটের তৈরি। তার হলো স্তম্ভ বা কলাম। স্তম্ভ বা কলাম হলো ব্রাশ বা পিতলের তৈরি। অ্যালুমিনিয়াম বা পিতল দিয়ে তৈরি হলো তোমার তুলাদণ্ড। আর রাইডার যেটা সেটা হলো অ্যালুমিনিয়াম বা প্লাটিনামের তৈরি। তো কোনটা কি দিয়ে তৈরি এগুলা খেয়াল রাখবা। এখন আসি আমরা এই যে তোমার আমরা যে পদার্থগুলা পরিমাপ করি এগুলা কেন পরিমাপ করি? এগুলা হলো যখন আমরা প্রমাণ দ্রবণ তৈরি করতে হয় বা কোনো কিছু তৈরি করতে হয় তখন আমাদের লাগে। তো আমরা প্রথমে চলে আসি যে প্রমাণ দ্রবণ কখন তৈরি করা হয় বা কোন জাতীয় পদার্থ থেকে তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কিছু পদার্থ আছে যেগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর মধ্যে কোনটা হলো আহ, পরীক্ষাগারে বেশি ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো তুমি কোনটা ইউজ করবা বৈশিষ্ট্য দেখে ডিসিশন নাও। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো বিশুদ্ধ, সেকেন্ডারিটা হলো বিশুদ্ধ না অবিশুদ্ধ, সেকেন্ডারিটা হলো অবিশুদ্ধ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো বায়ুর সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ নিক্তির কোনো ক্ষয় করে না, বায়ুর সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ নিক্তির কোনো ক্ষয় করে না। আর এটা হলো বায়ুর সাথে কি করে? বিক্রিয়া করে। এটা হলো বায়ুর সাথে বিক্রিয়া করে। আর ঘনমাত্রা হলো অপরিবর্তিত থাকে। ঘনমাত্রা সবসময় হলো অপরিবর্তিত থাকে। যেহেতু বায়ুর সাথে বিক্রিয়া করবে না তার মানে তো ঘনমাত্রা অপরিবর্তিতই থাকবে। আর এখানে ঘনমাত্রা তুমি যা নিবা তা কিছু সময় রেখে দিলে আস্তে আস্তে কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। লাস্ট একটা জিনিস খেয়াল রাখবে, এটা হলো ক্ষয়কারক না, অর্থাৎ নিক্তিতে রাখবা সেই নিক্তির কোনো ক্ষতি করে না। আর যেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেগুলো হলো নিক্তির ক্ষয় করে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে আমার মনে হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তৈরি করা উচিত, তাই না? যেহেতু এটা বিশুদ্ধ, বায়ুর সাথে বিক্রিয়া করে না, ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। এই জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে কি তৈরি করা হয়? প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। এখন প্রমাণ দ্রবণ বিভিন্ন ধরনের আছে, একটু পরে গেলে দেখবো আমরা সেগুলো। তো এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ কি মনে রাখবা? যেসব সংকেত বা যেসব নাম তোমার রাসায়নিক সংকেতের সি থাকবে, নামের মধ্যে সি থাকবে, তারা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধু ব্যতিক্রম হলো HCl। HCl হলো এই সি থাকার পরেও এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আমরা দেখে আসি সি ওয়ালা কি কি আছে। যেমন ধরো আহ সোডিয়াম সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট এটা হলো তোমার অনাদ্র, খেয়াল রাখবে এগুলো হলো অনাদ্র, পানি থাকলে হবে না আবার। অনাদ্র সোডিয়াম কার্বনেট হলো তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপর হলো ক্যালাসিত হলো তোমার অক্সালিক অ্যাসিড।
অক্সালিক অ্যাসিডের যে ক্যালাসটা আছে, যেমন COOH, COOH, দুইটা COOH থাকলে সেটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড, সাথে হলো 2 অণু পানি, এটাকে বলা হয় ক্যালাসিত অক্সালিক অ্যাসিড। তারপরে ধরো আরেকটা সি দিয়ে আছে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, দেখো এখানেও সি আছে। এগুলো সবগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোতে সি ওয়ালা থাকবে না, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এখানে হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, কোনো সি নাই। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কোনো সি নাই। তারপরে ধরো সালফিউরিক অ্যাসিড, এটাও কোনো সি নাই। শুধুমাত্র HCl একটা আছে যেটাতে সি আছে, তো এই জন্য আমরা ওটা ওখানে বলে ফেললাম সি দিয়ে সবগুলাই, কিন্তু এক্সট্রা কোনটা মনে রাখবো যে HClটা হলো তোমার সেকেন্ডারি, আর সব হলো সি দিয়ে, সব হলো কি প্রাইমারি। তো এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে যেগুলো কঠিন, এই কঠিন স্ট্যান্ডার্ড পদার্থের ওজন নিতে যে ব্যালেন্সটা ব্যবহার করা হয় তার নাম হলো রাফ ব্যালেন্স। তাহলে লিখে রাখো, কঠিন যারা স্ট্যান্ডার্ড পদার্থের, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে এই কঠিন স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর পরিমাপ নিতে যে ব্যালেন্স, যে ব্যালেন্সটা ব্যবহার করতে হয় সেটা হলো কি রাফ ব্যালেন্স। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে তো তরলও আছে। এখন তরল সেকেন্ডারি পদার্থ মাপার জন্য যেই তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলা মাপার জন্য ব্যবহার করা হয় মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার কোনটাতে কি মাপা হচ্ছে কিন্তু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, বুঝছো? এখন কিছু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নাম লিখবো, তাদের আপেক্ষিক ভর লিখবো, একটু লিখে ফেলো। সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপর H2CO4, 2H2O, Na2, সোডিয়াম অক্সালেট, K2Cr2O7। তো এটার আমি ভরগুলা সরাসরি লিখে দিচ্ছি, তোমরা বের করে দেখবা। এটা হলো সোডিয়াম কার্বনেটের আপেক্ষিক ভর হলো 106, তারপর এটা হলো 126, তারপর এটার 170, আর এটা হলো 294। এটা এগুলা বের করার সময় পাবা না পরীক্ষার হলে, যদি পাও তো ভালো। তো অনেক প্র্যাকটিস করা থাকলে পরীক্ষার হলে বের করতে পারবা, না পারলে সরাসরি বসাই দিবা, ঠিক আছে? এখন আসি আমরা ল্যাবরেটরিতে, যে ল্যাবরেটরিতে গুণগত বিশ্লেষণ এবং মাত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে মোলা দ্রবণ ব্যবহার করাটা সবচেয়ে যুক্তিযুক্ত, ঠিক আছে? মনে রাখবা কি, ল্যাবরেটরিতে গুণগত বিশ্লেষণ লিখে রাখো, গুণগত বিশ্লেষণ, এগুলো পরে ডিটেলস পাবা আরো। গুণগত বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণে, গুণগত বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণে কোন ধরনের দ্রবণ ব্যবহার যুক্তিযুক্ত? মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ শব্দটা বলার কারণ কি, নিশ্চয়ই আরো অন্যান্য দ্রবণ আছে, হ্যাঁ আছে, যেমন সেমিমোলার আছে, ডেসিমোলার আছে, মিলিমোলার আছে, সেন্টিমোলার আছে। এর মধ্যে মোলার দ্রবণ ব্যবহারটা সবচেয়ে কি যুক্তিযুক্ত, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের আপেক্ষিক ভর যদি শিখতে চাও সেটাও শিখো, সেগুলো তো তোমরা জানো, এর জন্য লিখে নেই। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর তোমরা পারবা 40, এগুলো হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের আপেক্ষিক ভর। তোমাদের এটা আমি এই জন্য বলছি। HCl এর ভর কত? 36.5। সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো তো তোমরা শিখছো, এই জন্য আমি আর বলি নাই, এগুলো তোমরা পারবা, এই জন্য বলা হয়নি। তো এগুলো হলো তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো এগুলো তোমরা ইজিলি পারবা। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কোন পদার্থ কোথায় মাপতে হবে। তোমাদের প্রথমে যেটা জিনিস দেখালাম সেটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেগুলা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোথায় মাপতে হবে, যেগুলো কঠিন। দেখি তাড়াতাড়ি বলো তো, এখনই পড়াইছি এটা। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ রাফ ব্যালেন্সে, সাবাস, রাফ ব্যালেন্সে মাপতে হবে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো হলো কঠিন সেগুলো হলো মাপতে হবে রাফ ব্যালেন্সে। তোমরা একটু চার্ট করে লিখে ফেলো, এটা হলো রাফ ব্যালেন্সে মাপতে হবে। এবার আসি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো তরল, সেগুলো কোথায় মাপতে হচ্ছে? মেজারিং সিলিন্ডার। আরেকবার লিখে দিচ্ছি, মেজারিং সিলিন্ডার, সবগুলো একসাথে লিখে দিচ্ছি, মেজারিং সিলিন্ডার। আচ্ছা, তারপর হলো তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোথায় মাপতে বলছিলাম? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোথায়? এটা হলো পলবুঙ্গি ব্যালেন্স এবং পলবুঙ্গি ব্যালেন্স, লিখে রাখো, পলবুঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স, এই দুইটার মাধ্যমে মাপা যায় হলো কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।
এখন কথা হলো এই যে পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স, এই ডিজিটাল ব্যালেন্সটা হলো দুই ধরনের আছে, একটা হলো 2 ডিজিটাল ব্যালেন্স, একটা হলো 4 ডিজিটাল ব্যালেন্স। তো 2 ডিজিটাল ব্যালেন্স এবং 4 ডিজিটাল ব্যালেন্স, যেটা 2 ডিজিটাল দিয়ে বোঝাচ্ছে 2 ডিজিট, দশমিকের পরে যদি 2 ডিজিট পর্যন্ত মাপা যায় সেটা হলো 2 ডিজিটাল ব্যালেন্স, আর দশমিকের পরে যদি 4 ডিজিট পর্যন্ত মাপা যায়, 0.001 গ্রাম পর্যন্ত মাপা যায়, এটাকে বলা হয় 4 ডিজিটাল ব্যালেন্স। বুঝা গেছে কথাটা? তাহলে দুইটা ডিজিটাল ব্যালেন্সের নাম 2 ডিজিটাল এবং 4 ডিজিটাল, কোনটা দিয়ে কতটুকু মাপা যায়। আচ্ছা, এখন আসি আমরা এই যে মাত্রিক বিশ্লেষণ, একটা কথা আমি তোমাদেরকে বললাম, তো এই বিশ্লেষণগুলা কি একটু দেখে আসি। বিশ্লেষণ হলো, খেয়াল রাখবা, বিশ্লেষণের ক্ষেত্রে আমরা রাসায়নিক বিশ্লেষণ প্রথমে আলোচনা করি। রাসায়নিক বিশ্লেষণকে দুই ভাগে ভাগ করা হয়। রাসায়নিক বিশ্লেষণকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তোমাদের পরীক্ষা তো বললাম আজকে হবে 9:30, 9টা থেকে 9:30, এই টাইমটাই তো হলো তোমাদের পরীক্ষাটা হবে। রাসায়নিক বিশ্লেষণ, রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার। এই যে রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার, একটা হলো তোমার হলো আঙ্গিক বিশ্লেষণ, আর একটা হলো মাত্রিক বিশ্লেষণ। আমি একটু ভাগ করে করে দিই, আঙ্গিক বিশ্লেষণ আর একটা হলো মাত্রিক বিশ্লেষণ। তো আঙ্গিক বিশ্লেষণ এবং মাত্রিক বিশ্লেষণ, এই আঙ্গিক বিশ্লেষণ যেটা, সেটার কাজ হলো, সেটা দিয়ে কি করা হয়, অজৈব লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণের পদ্ধতিকে বলা হয় আঙ্গিক বিশ্লেষণ। অজৈব লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম হলো ক্যাটায়ন, ক্লোরাইড হলো অ্যানায়ন। তাহলে অজৈব লবণের ক্যাটায়ন এবং অজৈব লবণের ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণের পদ্ধতি হলো কি? আঙ্গিক বিশ্লেষণ। আর মাত্রিক বিশ্লেষণটা কি? মাত্রিক বিশ্লেষণটা হলো মূল উপাদান সমূহ কতটুকু অনুপাতে মিশ্রিত আছে, অর্থাৎ অনুপাত, কোন একটা মিশ্রণের মূল উপাদান সমূহের অনুপাত বের করার প্রক্রিয়াকে বলা হয় মাত্রিক বিশ্লেষণ। এই মাত্রিক বিশ্লেষণটা অনুপাত যেহেতু বের করবো, এটা হলো ভরের ভিত্তিতেও বের করতে পারি অথবা আয়তনের ভিত্তিতেও বের করতে পারি। তাহলে মাত্রিক বিশ্লেষণটা ভর ভিত্তিকও হতে পারে অথবা আয়তন ভিত্তিক হতে পারে। অনুপাতটা আমরা ভরের অনুপাতেও বের করতে পারি, আয়তন অনুপাতেও বের করতে পারি। আয়তনের অনুপাত বের করার জন্য আমরা দুই ধরনের ব্যাপারে সাহায্য নিতে পারি, যেটাকে বলা হয় টাইট্রেশন। একটা হলো অ্যাসিড বেস টাইট্রেশন বা অম্ল ক্ষার টাইট্রেশন, আর একটা হলো তোমার রিডক্স টাইট্রেশন। তাহলে দুই ধরনের টাইট্রেশন নিতে পারি আমরা। টাইট্রেশন, তো দুই টাইট্রেশনের মাধ্যমে আমরা দুইটা টাইট্রেশনের মাধ্যমে কি আয়তনগুলা বের করতে পারি। তো এই যে আয়তন বের করার জন্য, অর্থাৎ টাইট্রেশন করার জন্য আমরা কি কি যন্ত্রপাতি ইউজ করব, কি কি যন্ত্রপাতি ইউজ করব, সেটা হলো মেজারিং সিলিন্ডার আছে, আয়তনিক ফ্লাক্স আছে, বুরেট, টিপেট, এগুলো ইউজ করব। তো এইসব জিনিসপত্র সম্পর্কে একটু আমাদের জানতে হবে, যে টাইট্রেশন করার জন্য। যেমন মেজারিং সিলিন্ডার, দেখো মেজারিং সিলিন্ডার কেন ইউজ করা হয় অলরেডি তোমাদেরকে বলা হয়েছে। দেখো, মেজারিং সিলিন্ডার তোমার সর্বনিম্ন 1 ml তরল পরিমাপ করতে পারে। সর্বনিম্ন কত ml তরল পরিমাপ করতে পারবে? 1 ml। যেটা আমরা আয়তনিক বিশ্লেষণ করব, সেহেতু আমরা আয়তনটা হিসাব করার কাজে এটা বেশি ব্যবহার করব। 1 ml তরল, এটা দিয়ে পরিমাপ করা যায়। নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ করা যায়। নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানির পরিমাপ করা যায়। নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ নির্ণয়ের জন্য তোমার কি মেজারিং সিলিন্ডার ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখন এই মেজারিং সিলিন্ডারে যখন মাপটা নেওয়া হয়, তখন যে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে সেটা হলো সারফেস টেনশন, ঠিক আছে। এখন আসি আমরা আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স। আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স যেটা, এগুলোর বাংলাও শিখবা। মেজারিং ফ্লাক্স এর বাংলা হলো কি? আয়তনিক ফ্লাক্স। এটা কি দিয়ে প্রকাশ করা হয়? আয়তনিক ফ্লাক্সকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় টিসি দিয়ে। এটার প্রতীক হলো টিসি। টিসি মানে টু কন্টেন। টু কন্টেন হলো এই মেজারিং ফ্লাক্সে যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য ব্যবহার করা হয় মেজারিং ফ্লাক্স। তাহলে লিখে ফেলি, যে কোনো ঘনমাত্রার
যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য ব্যবহার করা হয় কাকে? মেজারিং ফ্লাস্ক। এবার আসি আমরা বুরেট এবং পিপেট নিয়ে আলোচনায়। বুরেট হলো সাধারণত দুইটা সাইজের হয়, একটা হলো 25, একটা হলো 50 সেন্টিমিটার কিউব, এগুলো হলো সেন্টিমিটার কিউব। তো বুরেটের দুইটা সাইজ আছে, একটা হলো 25 সেন্টিমিটার কিউবের কিছু বুরেট থাকে, 50 সেন্টিমিটার কিউবের বুরেট থাকে, এবং বুরেটগুলো প্রত্যেকটা ভাগের আয়তন হয় 1 সেন্টিমিটার কিউব। এটা যদি বুরেট হয়, বুরেটগুলো প্রত্যেকটা ভাগ হলো কি, এটা যদি 50 হয়, 50 সেন্টিমিটার কিউব হয়, এটা হবে 49 সেন্টিমিটার কিউব। এখন প্রত্যেকটা ভাগের মাঝখানে আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে, এরকম 10টা ভাগ থাকে। তো এই 10টা ভাগের প্রত্যেকটা ভাগ চিন্তা করো, প্রত্যেকটা ভাগ কত হবে? 1/10 মানে 0.1, তাহলে 0.1 সেন্টিমিটার কিউব। খেয়াল রাখবা, এই বুলেট দিয়ে ক্ষুদ্রতম কতটুকু আয়তন মাপা যায়? 0.1 সেন্টিমিটার কিউব। কতটুকু? 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 ml। এবার আসি আমরা পিপেট। পিপেটের ক্ষেত্রে আয়তন 0.5 ml থেকে শুরু করে 50 ml পর্যন্ত হতে পারে। তো পিপেটে কি হয়, নির্দিষ্ট আয়তনের কোন একটা প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে সরাতে পিপেটের মুখে আমরা চাপ দিই, জিনিসটা উপরে উঠে আসে, তারপরে আমরা আরেকটা জায়গায় গিয়ে এটা ইউজ করি। তাহলে পিপেট দিয়ে কি করা হয়? এক পাত্র থেকে আরেক পাত্রে কি করা হয়? যে কোনো উপাদান কি করা হয়? ট্রান্সফার করা যায়। আচ্ছা, এখন আসি আমরা এই এরপরে আসি আমরা কনিক্যাল ফ্লাস্ক। এগুলোর ব্যাপারে কিন্তু জানতে হবে, এগুলা দেখবা বই থেকে পড়তে গেলে একটু প্যারা লাগে, আমি লিখে দিচ্ছি যেগুলো, এগুলো ভালো করে খেয়াল রাখবা। বলা হয় আয়তনিক বিশ্লেষণে যখন টাইট্রেশন ঘটানো হয়, এটা এই কনিক্যাল ফ্লাক্সকে ঘটানো হয়। তাহলে আয়তনিক বিক্রিয়ায়, আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশনটা কোথায় ঘটে? আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশনটা ঘটানো হয় কোথায়? কনিক্যাল ফ্লাক্সে। এবং এগুলার আয়তন হয়, নরমালি কনিক্যাল ফ্লাস্কগুলোর আয়তন 250 সেন্টিমিটার কিউবের মতো হয়। এবং এখানে একটা ওয়াশ বোতল ঢুকানো হয়, এই ওয়াশ বোতলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ভিতরে প্রবেশ করানো হয়? ওয়াশ বোতলটা প্রবেশ করানোর সময় যে অ্যাঙ্গেলটা রাখা হয় সেটা হলো 45 ডিগ্রি। এর কারণ আছে, আমাদের এখন কারণ দরকার না, আমরা শুধু মনে রাখি ওয়াশ বোতল কত ডিগ্রি কোণে বাঁকানো নল এখানে প্রবেশ করানো হয় 45 ডিগ্রি, এটা এই নলটা বাঁকানো, তারপর এটা ঢুকানো হয়। আচ্ছা, এখন আসি আমরা এটা হলো আমাদের আয়তনিক বিশ্লেষণের জন্য যা যা দরকারি উপাদান বা দরকারি জিনিসপত্র সেগুলোর কথা বলা গেল। এখন দেখো, আমরা তাপ দেওয়ার জন্য যে বার্নার গুলো ইউজ করি, তার মধ্যে সবচেয়ে পরিচিত বার্নার হলো বুনসেন বার্নার। বুনসেন বার্নারের 3টা অংশ থাকে। যে বুনসেন বার্নারটা ইউজ করা হয় সেটা 3টা অংশ থাকে, একটা হলো বেস, একটা হলো বার্নার টিউব, একটা হলো রিং। তাহলে বুনসেন বার্নারের অংশ কয়টি? বুনসেন বার্নারের অংশ হলো 3টি। কি কি আছে? একটা হলো বেস, একটা হলো বার্নার টিউব, আর একটা হলো রিং। বেস, বার্নার টিউব, আর একটা হলো রিং। ঠিক আছে, এটার পরীক্ষা হবে কিন্তু পরশুদিন, এই চ্যাপ্টারের পরীক্ষা। ঠিক আছে, আজকের পরীক্ষার পরেই এক্সামের নোটিশ দিব। তারপর হলো দেখো, বুনসেন বার্নার, বেস, বার্নার, এটা হলো বুনসেন বার্নার অংশ কি কি আছে? বেস, বার্নার টিউব এবং হলো রিং, 3টা অংশ থাকে। তো বুনসেন বার্নারের শিখা কি কি থাকে? বুনসেন বার্নারের 2 ধরনের শিখা থাকে। একটা হলো উজ্জ্বল শিখা, 2 ধরনের শিখা সৃষ্টি হয়, একটা হলো উজ্জ্বল আর একটা হলো অনুজ্জ্বল। একটা হলো উজ্জ্বল আর একটা হলো অনুজ্জ্বল। এখন প্রশ্ন হতে পারে কোনটা পরীক্ষাগারে ব্যবহৃত হয় না? মনে রাখবা, উজ্জ্বল শিখা যেটা সেটা পরীক্ষাগারে ব্যবহৃত হয় না, অনুজ্জ্বলটা পরীক্ষাগারে ব্যবহৃত হয়। এবং উজ্জ্বল শিখা যেটা আছে সেটা আবার 2 ধরনের। এটা হলো বাইরের দিকে একটা আছে, ভিতরের দিকে একটা অঞ্চল আছে। বহিস্থ যে অঞ্চলটা সেটাকে বলা হয়, বহিস্থ অঞ্চলটাকে বলা হয় জারণ মণ্ডল, আর ভিতরে যেটা থাকে সেটা হলো অন্তঃস্থ যেটা, সেটা হলো বিজারণ মণ্ডল। তাহলে অনুজ্জ্বল শিখার ভিতরে থাকে কি? বিজারণ মণ্ডল, আর বাইরের দিকে থাকে কি? জারণ মণ্ডল। এই বিজারণ মণ্ডলে খেয়াল রাখবা সবসময় তাপমাত্রা কম থাকে। তার মানে কি? জারণ মণ্ডলে কি হবে?
তাপমাত্রা বেশি থাকবে। এই তাপমাত্রাটা বেশি হলে কত এর বেশি হতে পারে? 1570 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তো এই যে বহিস্থ জারণ মণ্ডল যেটা, এটা কি জন্য ব্যবহার করা হয়? এটা হলো ক্ষারকীয় মূলক বিশ্লেষণে ব্যবহার করা হয়। এটা হলো কি বিশ্লেষণে? ক্ষারকীয় মূলক বিশ্লেষণে ব্যবহার করা হয় এটা। আচ্ছা, বুনসেন বার্নার ছাড়া আরেকটা পরিচিত আছে ল্যাম্প, সেটার নাম কি বলতো? স্পিরিট ল্যাম্প। এই স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে কি ইউজ করা হয়? দেখি কে আনসার করতে পারবা আমি লিখতে লিখতে। স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে কি ইউজ করা হয়? এখানে জ্বালানি হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, আনসার অ্যালকোহল একদিক থেকে সবই ঠিক আছে। মিথিলেটেড স্পিরিট, এটাকে কি বলা হয়? মিথিলেটেড স্পিরিট। স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে ইউজ করা হয় মিথিলেটেড স্পিরিট। এই মিথিলেটেড স্পিরিটে কোন ধরনের শিখা তৈরি হয়? সেখানে হলো অনুজ্জ্বল শিখা তৈরি হয়। অনুজ্জ্বল শিখা তৈরি হয় হলো মিথিলেটেড স্পিরিটের মাধ্যমে। একটা টেস্ট টিউবকে তাপ দেওয়ার সময় কত ডিগ্রি কোণে ধরে তাপ দিতে হবে? একটা টেস্ট টিউবকে তাপ দেওয়ার সময় কত কোণে ধরে তাপ দিতে হয়? 45 ডিগ্রি। ভেরি গুড সীমা, 45 ডিগ্রি। সাবাস, 45 ডিগ্রি দেবশ্রী, ঠিক আছে। 45 ডিগ্রি কোণে ধরে কি করতে হয়? তাপ দিতে হয়। এখন আসি, এই রাজঅম্ল শব্দটা তোমাদের পড়াইছি, রাজঅম্ল, ঠিক আছে মাসুমা, রাজঅম্ল পড়াইছি তোমাদেরকে। রাজঅম্ল হলো রাজার অম্ল। রাজার অম্লকে কি বলা হয়? রাজঅম্ল। রাজার অম্ল অর্থাৎ রাজার জিনিসপত্র যে অম্লে দ্রবীভূত হয় সেটাকে বলা হয় রাজ অম্ল। রাজার জিনিসপত্র মানে কি? গোল্ড, প্লাটিনাম, ঠিক আছে। রাজার জিনিসপত্র মানে কি? রাজার জিনিসপত্র কি? গোল্ড, প্লাটিনাম, ঠিক আছে। গোল্ডের দাম ভরি হলো এখন কত? 75,000 টাকা বা 74,000 টাকা এরকম। আর প্লাটিনামের ভরি হলো 90,000 টাকা। তাহলে কে বেশি দামি? কে বেশি দামি? সেটা হলো প্লাটিনাম হলো বেশি দামি, ঠিক আছে। তাহলে এই গোল্ড এবং প্লাটিনাম এই দুইটা হলো রাজার সম্পদ। তো রাজার সম্পদ যেই অম্লে দ্রবীভূত হতে পারে সেই অম্লকে বলা হয় রাজ অম্ল। এই রাজ অম্ল, খেয়াল রাখো, এই রাজ অম্ল কি কি নিয়ে গঠিত? রাজ অম্ল হলো নাইট্রিক অ্যাসিড এবং হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। খেয়াল রাখবো কনসেন্ট্রেটেড শব্দ অর্থ কি? এটা হলো গাঢ়। এখন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি 3 মোল নেওয়া হয় এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি 1 মোল নেওয়া হয়, তখন যেই মিশ্রণটা পাওয়া যায় সেটাকে বলা হয় রাজ অম্ল। পরীক্ষায় আসতে পারে রাজ অম্ল কাকে কাকে দ্রবীভূত করে? গোল্ড এবং প্লাটিনাম। খেয়াল থাকবে। আচ্ছা, পরের অংশে যাই আমরা। রাসায়নিক পদার্থ শুষ্ক করার কাজে যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় শুষ্ক কারক। রাসায়নিক পদার্থকে শুষ্ক করার জন্য যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় শুষ্ক কারক। এই শুষ্ক কারক, এক কথায় হলো শুষ্ক কারকদেরকে ডেসিকেটর বলা হয়। কি বলা হয়? ডেসিকেটর, ঠিক আছে। ডেসিকেটরে রাসায়নিক, যেমন কোন একটা ডেসিকেটরে যদি শুষ্ক কারক পদার্থ হিসেবে বেশিরভাগ সময় ইউজ করা হয় যেটা, সেটা হলো কি? ক্যালসিয়াম ক্লোরাইড। ডেসিকেটরে শুষ্ক কারক হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম ক্লোরাইড। এখন এই যে শুষ্ক কারক এগুলা ছাড়াও, ক্যালসিয়াম ক্লোরাইড ছাড়াও কিন্তু অনেক কিছু আছে যেগুলো ইউজ হতে পারে। তবে শুষ্ক কারকের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হলো কঠিন শুষ্ক কারক, একটা হলো তরল শুষ্ক কারক। তাহলে শুষ্ক কারককে যদি আমরা ভাগ করি, দুইটা ভাগে ভাগ করব, একটা হলো কঠিন শুষ্ক কারক আর একটা হলো তরল। তাহলে কঠিন শুষ্ক কারক কারা কারা আছে এবং তরল কারা কারা আছে? কঠিন শুষ্ক কারকের মধ্যে প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা বেশিরভাগ সময় ইউজ করা হয় ডেসিকেটরে। এটা হলো অনার্দ্র, যেহেতু অনার্দ্র শব্দটা থাকবে যেহেতু এটা শুষ্ক। তারপর হলো পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ফসফরাস পেন্টঅক্সাইড, একটা জেল আছে, সেটা হলো তোমার সিলিকা জেল না কার্বন ডাইঅক্সাইড জেল, আমার মাথায় নাই, তবে এটা মনে হয় সিলিকা বা কার্বন ডাইঅক্সাইড জেল হবে, একটু দেখে নিও বইয়ের মধ্যে যেটা আছে, ঠিক আছে। তো দুইটা জেলে যে কোনো একটা ইউজ করা হয়, একটু বইটা দেখে নিও। তো এই জেলটা হলো তোমার ইউজ করা হয় এই কঠিন শুষ্ক কারক হিসেবে।
আরেকটা আছে হলো তরল শুষ্ক কারক। আচ্ছা, সবাই বলতেছে এটা সিলিকা, তাহলে আমি কার্বন ডাই অক্সাইড মুছে দিলাম, সিলিকা জেল। আচ্ছা, তরল শুষ্ক কারক, তরল শুষ্ক কারকের মধ্যে আছে সালফিউরিক অ্যাসিড, যেটা হলো তোমার কনসেন্ট্রেটেড রূপে থাকে, সেটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডটা হলো তরল শুষ্ক কারক। ঠিক আছে। নিরোধক পদার্থ, নিরোধকের মধ্যে সেম, নিরোধক মানে হলো পানি অপসারণ করে বা পানি শোষণ করে যারা। তো নিরোধক পদার্থ আছে কি কি? নিরোধক পদার্থ পরীক্ষায় আসবে, এগুলো প্রায় সেম বৈশিষ্ট্যেরই কাজ, পানি, এক কথায় হলো পানি শোষণ করা এদের কাজ। নিরোধক পদার্থ হলো দুই ধরনের আছে, একটা হলো কঠিন, একটা হলো তরল। নিরোধক পদার্থের মধ্যেও দুই ধরনের নিরোধক আছে, কঠিন এবং তরল। কঠিন নিরোধকের মধ্যে আছে হলো তোমার অ্যালুমিনা এবং হলো পটাশিয়াম বাইসালফেট। অ্যালুমিনা যেটা, সেটা হলো তোমার কঠিন জিনিস, নরমালি এটা হলো দানা দানা থাকে অ্যালুমিনা। আর পটাশিয়াম বাইসালফেট যেটা, সেটা হলো অনার্দ্র থাকতে হবে। ঠিক আছে। এখন আসি আমরা তরল যেটা, তরল নিরোধকের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তারপর হলো কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড, এগুলো হলো তোমার নিরোধক হিসেবে ব্যবহার করা হয়, তরল নিরোধক। আর শুষ্ক কারক অর্থাৎ পানি সরাই দেয়, পানি একটাকে বাষ্প হিসেবে সরাই দেয়, আরেকটা হলো পানি নিজের মধ্যে আটকে রাখে। শুষ্ক কারক হলো পানিকে সরাই দেয়, আর নিরোধক হলো পানিকে নিজের সাথে আটকে রাখে। তো এই কঠিন শুষ্ক কারক এবং নিরোধক দুইটা হিসেবে কাজ করে এমন পদার্থের নাম কি কি আছে? দেখো সালফিউরিক অ্যাসিডটা দেখো তো তুমি, শুষ্ক কারক এবং নিরোধক দুই জায়গায় দেখতেছো কিনা? তাহলে শুষ্ক কারক এবং নিরোধক একটা কমন পদার্থের নাম হলো সালফিউরিক অ্যাসিড। খেয়াল রাখবা, এরকম আরেকটা আছে ফসফরাস পেন্টঅক্সাইড। এই দুইটা একই সাথে শুষ্ক কারক এবং নিরোধক। এখন আসি হ্যাজার্ড সিম্বল। বলতো আন্তর্জাতিক হ্যাজার্ড সিম্বল কতটি আছে? আন্তর্জাতিক হ্যাজার্ড সিম্বল কতটি আছে? আন্তর্জাতিক হ্যাজার্ড সিম্বল আছে 10টি। এই যে হ্যাজার্ড সিম্বল, এগুলা কিন্তু তুমি বিভিন্ন উপাদানের সাথে কিন্তু বা বিভিন্ন পদার্থের সাথে হ্যাজার্ড সিম্বল গুলা দেওয়া থাকে। তো এই হ্যাজার্ড সিম্বল গুলা নামকরণের আগে তোমার তিনটা নিয়মের সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে। একটা হলো ক্লাসিফিকেশন, তিনটা নিয়মের সমন্বয়ে এই করা হয় এটা। একটা হলো ক্লাসিফিকেশন, একটা হলো হ্যাজার্ড সিম্বল লেভেলিং, আরেকটা হলো প্যাকেজিং। ঠিক আছে, এটাকে বলা হয় সিএলপি রেগুলেশন। এই তিনটা উপায়কে একসাথে বলা হয়, এই তিনটাকে একসাথে বলা হয় সিএলপি রেগুলেশন। তাহলে সিএলপি রেগুলেশন কয়টি নিয়ম নিয়ে গঠিত? তিনটি নিয়ম। তিনটি নিয়ম কি কি? একটা হলো ক্লাসিফিকেশন, হ্যাজার্ড সিম্বল লেভেলিং, আর একটা হলো প্যাকেজিং। এই শব্দটা কেউ শুনছো কিনা দেখো তো, ট্রিফয়েল। সীমার কথা, এই চ্যাপ্টারটা অনেকে না পড়লেও কেউ কেউ তো পড়ছো। ট্রিফয়েল, ট্রিফয়েল জিনিসটা সবাই শুনছো আশা করি। ট্রিফয়েল হলো আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি। হ্যাঁ, আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটাকে বলা হয় ট্রিফয়েল। এটাই পরীক্ষায় আসে বেশিরভাগ সময়। একটা চার্ট আছে দেখবা, এই চার্টটা যদি কেউ একবার রিডিং করতে পারো তো ভালো, আর না পারলে তো আর কিছু করার নাই। ঠিক আছে। তবে অনেকেই বলে এটা শিখতে, এটা আসলে আহ শিখতে পারলে ভালো, না শিখতে পারলে আমি যা লিখাই দিচ্ছি এগুলো মনে রাখবো আর কি। আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন হলো কি? ট্রিফয়েল। আচ্ছা, তোমার এই জারক পদার্থগুলার হ্যাজার্ড সিম্বল হলো, সবসময় খেয়াল রাখবা জারক পদার্থের হ্যাজার্ড সিম্বল কি? সবসময় জারক পদার্থের হ্যাজার্ড সিম্বল হলো জার্মান অক্সিজেন। এই জারক পদার্থগুলো তো আছে দুই ধরনের, একটা হলো তরল জারক, গ্যাসীয় জারক, কিছু কঠিন জারকও আছে, যেখানে আমরা জারক বিজারকের ক্লাসিফিকেশন পড়ছিলাম ওখানে। তবে এই চ্যাপ্টারে যেগুলো দেওয়া আছে এগুলো হলো তরল জারক এবং গ্যাসীয় জারকের উদাহরণ। তো তরল জারকের মধ্যে আছে হলো তোমার ব্রোমিন দ্রবণ আছে, তারপর আছে হলো তোমার হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ আছে। আর গ্যাসীয় জারকের মধ্যে আছে হলো যেটা, সেটা হলো ক্লোরিন যে যৌগটা, এটা হলো তোমার গ্যাসীয় জারক হিসেবে কাজ করে। তবে এগুলো খুব একটা আসবে না, যতটুকু পারো শিখবা, না পারলে তোমার বেশি একটা ইয়ে করতে হবে না। আচ্ছা, এখন আসি আমরা এই যে পরিবেশের যে ক্ষতি করে যে এমন উপাদানগুলোকে ব্যবহার বাদ দিয়ে বর্তমানে কি করা হয়, কিছু বিকল্প উপাদান ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় বিকল্প বিকারক।
তো বিকল্প বিকারক কি কি আছে, যেমন হলো ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম CaCl3 এবং কার্বন টেট্রাক্লোরাইড যেটা হলো তোমার CFC10, এই দুইটার পরিবর্তে বর্তমানে বিকল্প বিকারক হিসেবে ব্যবহার করা হয় হেক্সেন। তারপর দেখো বেনজিন এবং জাইলিন, বেনজিন এবং জাইলিন বেনজিন এবং জাইলিনের পরিবর্তে ব্যবহার করা হয় কি, বেনজিন এবং জাইলিনের পরিবর্তে ব্যবহার করা হয় টলুইন। টলুইনের সংকেত তো সবাই জানো, বেনজিনের একটা স্ট্রাকচারের সাথে যখন মিথাইল মূলক যুক্ত হয় তখন সেটাকে বলা হয় টলুইন। তারপর হলো বিউটানল 2 এর পরিবর্তে ব্যবহার করা হয় বিউটানল 1। বিউটানল 2 এর পরিবর্তে ব্যবহার করা হয় বিউটানল 1। তাহলে এই যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে আরো আছে, আর একটা হলো ল্যাড ক্রোমেট এবং হলো পটাশিয়াম ধাতু, এগুলো লিখে দিচ্ছি। তো ল্যাড ক্রোমেটের পরিবর্তে কি ব্যবহার করা হয়, কে বলতে পারবা? ল্যাড ক্রোমেটের পরিবর্তে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট ব্যবহার করা হয় ল্যাড ক্রোমেটের পরিবর্তে। পটাশিয়াম ধাতুর পরিবর্তে ব্যবহার করা হয় কি? ক্যালসিয়াম ধাতু। পটাশিয়াম ধাতুর পরিবর্তে ব্যবহার করা হয় কি? ক্যালসিয়াম ধাতু। এই চ্যাপ্টারে একটা অন্যতম মজার কোয়েশ্চেন হলো লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া থেকে প্রায় সময় প্রশ্ন আসে। লিকার অ্যামোনিয়া কত পার্সেন্ট? 35 থেকে 40% অ্যামোনিয়াকে লিকার অ্যামোনিয়া বলে। এই ঠিক 1 বা 2 পৃষ্ঠা পরে গেলে আবার দেখবা 30 থেকে 40% অ্যামোনিয়াকে বলা হচ্ছে লিকার অ্যামোনিয়া। পরীক্ষায় আসলে কি দিবা? পরীক্ষায় আগে প্রথমটা আছে কিনা দেখবা, যদি না থাকে তাহলে 30 থেকে 40% অ্যামোনিয়াটা দিয়ে দিবা। ঠিক আছে, প্রথমে দেখবা 35 থেকে 40% অ্যামোনিয়া আছে কিনা, যদি এটা থাকে তাহলে তো এটাই দিয়ে দিবা। বুঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে আসি আমরা দুইটা থাকলে প্রথমটাই দিবা, দুইটা থাকলে প্রথমটাই দিবা, এটাই বুঝাইলাম। দুইটা তো থাকবে না, যে করবে সে তো আর এত কাছাকাছি মান দিবা না। তুমি চিন্তা করো তুমি টিচার হইলে তুমি দিবা কিনা, আর কেউ যদি দেয় তাহলে সে তো আর কোয়েশ্চেন করার ব্যাপারে, যারা কোয়েশ্চেন করে তারা বইয়ের ব্যাপারে কিছুটা জানে বা তারা আগে পড়ে আসছে, এরকম টিচারই কোয়েশ্চেন করে। ঠিক আছে, ভবিষ্যতে দেখবি মেডিকেলের কোয়েশ্চেন আমি করতেছি, এরকমও হইতে পারে। ঠিক আছে, অনেক সিনিয়র যখন হয়ে যাব, বয়স যখন 50-55 এরকম হবে, তখন দেখা যাবে এরকম করতেছি। এগুলো যাদের অভিজ্ঞতা থাকে তাদের দিয়ে করায়, সো টেনশনের কিছু নাই। দেখো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই জলীয় দ্রবণ, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি ইউজ করা হয়, আর মেডিকেলের সব স্টুডেন্টই হলো পড়ায়, বুঝছিস? যারা হলো তোমার মেডিকেলে ভর্তি হয় তারা একটা সময় না একটা সময় স্টুডেন্ট পড়ানো শুরু করে, তারাও জানে আসলে কোত্থেকে কি। অ্যাটলিস্ট মেডিকেলে পড়ছে এবং টিউশনি করায় নাই এমন ছেলে পাওয়া খুবই টাফ, যদিও তাদের সময় থাকে না, তারপরে 2-3টা টিউশনি করায়। ঠিক আছে, তারপর দেখো জলীয় দ্রবণ, এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ 30 সেকেন্ডের মধ্যেই 30 সেকেন্ডের মধ্যে চোখকে কি করে দেয়? অন্ধ করে দেয়। চোখকে কি করে দেয়? অন্ধ করে দেয়। আচ্ছা, এখন আসি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষতিকর দিকটা একটু দেখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো কিডনিকে সম্পূর্ণ নষ্ট করে দেয়, কিডনিকে সম্পূর্ণ নষ্ট করে দেয় হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপর হলো ডায়রিয়া সৃষ্টির সম্ভাবনা। এই ডায়রিয়া সৃষ্টির সম্ভাবনা থাকে কত পার্সেন্ট? চিন্তা করো, ডায়রিয়া সৃষ্টির সম্ভাবনা থাকে 100%। তার মানে ডায়রিয়া হলেই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষণ হয়েছে তা না, ডায়রিয়া অনেক কারণে হতে পারে। ঠিক আছে, ডায়রিয়া সৃষ্টির সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। এখন আসি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে পানি কি যোগ করা যায় সরাসরি? গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে কি পানি সরাসরি পানি যোগ করা যায়? যায় না, সাবাস। আচ্ছা, সোডিয়ামের সাথে কি পানি, সোডিয়ামের সাথে কি পানি যোগ করা যায়? যায় না। তাহলে সোডিয়ামের সাথে বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে সরাসরি পানি যোগ করা যায় না। এর কারণ হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জারণধর্মী এবং এটা হ্যাজার্ড সৃষ্টি করে।
প্রচুর বাণ আগুন সৃষ্টি করে দিতে পারে। তো এটার করসিভ বৈশিষ্ট্যের কারণে ঘাস সালফিউরিক অ্যাসিডের সাথে সরাসরি পানি যোগ করা হয় না। মনে থাকবে। এখন আসি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, যেটা এটা হলো ফ্লেম সৃষ্টি করে। এই জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের হ্যাজার্ড সিম্বলটা হলো ফ্লেম বা আগুনের শিখা দিয়ে প্রকাশ করা হয়। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু জারণধর্মী, তাহলে এটার হ্যাজার্ড সিম্বল কি হবে? জার্মান অক্সিজেন। তো এই জন্য হ্যাজার্ড সিম্বল গুলা থেকে কি কি পড়বা একটু দেখে নিবা। বই আসলে এখান থেকে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন নাই, তবে রিডিং পড়তে পারলে ভালো আর কি। ঠিক আছে। আচ্ছা, গুণগত বিশ্লেষণকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, গুণগত বিশ্লেষণকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। এই যে গুণগত বিশ্লেষণ যে তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা হলো কি? ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ এবং মাইক্রো বিশ্লেষণ। তাহলে গুণগত বিশ্লেষণ কয় প্রকার আছে দেখো। গুণগত বিশ্লেষণ আছে ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ এবং আরেকটা হলো কি? মাইক্রো বিশ্লেষণ। তাহলে কয় ধরনের বিশ্লেষণ আছে? তিন ধরনের, ম্যাক্রো, সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণ। প্রথমে আসি আমরা ম্যাক্রো বিশ্লেষণ। ম্যাক্রো বিশ্লেষণে কতটুকু নমুনা পদার্থ ইউজ করা হয়? নমুনা পদার্থ ইউজ করা হয় মনে রাখবা 500 থেকে 2000 গ্রাম, 2000 মিলিগ্রাম, 500 থেকে 2000 মিলিগ্রাম। আর সেমি মাইক্রোতে ইউজ করা হয় মনে রাখবা 50 থেকে 200 গ্রাম, 200 মিলিগ্রাম। তারপর হলো তোমার মাইক্রো বিশ্লেষণ ইউজ করা হয় 5 থেকে 20 মিলিগ্রাম। কি দেখতেছো তুমি এখান থেকে? বলো তো কি মনে হচ্ছে? প্রত্যেকটার পরপর কি কি মনে হচ্ছে? প্রত্যেকবার একটা করে কি মনে হচ্ছে? শূন্য একটা কমে গেছে, তাই না? তো 500 থেকে 2000 মিলিগ্রাম মানে কি বলতে পারি আমরা? 0.5 থেকে 2 গ্রাম। কথাটায় কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এখানে দেখো 50 মিলিগ্রাম মানে কত? 0.05 থেকে 0.2 গ্রাম। এখানেও কোনো ভুল নাই। এটা তাহলে কত? 0.005 থেকে 0.002 গ্রাম, 0.005 থেকে 0.002 গ্রাম। তাহলে এটাই হলো, সরি 0.02 গ্রাম হবে এখানে, 0.02 গ্রাম। ঠিক আছে, 0.02 গ্রাম। তাহলে এই যে জিনিসগুলা আমার মনে হয় তুমি উপরের দিকে খেয়াল করো, উপরের লাইনটা মনে রাখলে হবে। 500 থেকে 200, 1 গ্রাম সমান তো 1000 মিলিগ্রাম, এটা তো সবাই জানো নাকি? 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, এটা আশা করি সবাই জানো। আর যারা জানো না একটু মনে রাখো। এখন এই ম্যাক্রো বিশ্লেষণের সময় নমুনা দ্রবণ কতটুকু নেওয়া হয়? ম্যাক্রো বিশ্লেষণের সময় নমুনা দ্রবণ নেওয়া হয় 20 থেকে 30 ml, 20 থেকে 30 ml। আর সেমি মাইক্রো বিশ্লেষণে নেওয়া হয় 2 থেকে 4 ml। আর নমুনা দ্রবণ যখন মাইক্রো বিশ্লেষণ করা হয় তখন 0.2 থেকে, অর্থাৎ শুরুটা দেখো 222.2 থেকে 1 ml। পড়ার সময় একদম সম্পূর্ণ মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে দেখবা যে অনেক ভালো মনে থাকতেছে। আর ম্যাক্রো বিশ্লেষণের সময় মেজারিং সিলিন্ডার ইউজ করা হয়, এবং এটা কলেজে, তারপর হলো ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় বেশি ব্যবহৃত হয়। তবে এটা সমস্যা হলো এটা পরিবেশের ক্ষতি করে, এটা পরিবেশের ক্ষতি করে। ঠিক আছে, ম্যাক্রো বিশ্লেষণের মূল সমস্যা হলো এটা পরিবেশের ক্ষতি করে। তাহলে ভালো কোনটা? সেমি মাইক্রো ভালো আর মাইক্রোটাও ভালো, তবে সেমি মাইক্রো বিশ্লেষণটা আমার মতে হলো ভালো বেশি। এটা দুই ধরনের আছে সেমি মাইক্রো বিশ্লেষণটা। একটা হলো তোমার সেন্টিগ্রাম বিশ্লেষণ পদ্ধতি, একটা হলো তোমার মিলিগ্রাম বিশ্লেষণ পদ্ধতি। তাহলে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো সেন্টিগ্রাম, একটা হলো মিলিগ্রাম। এখন আসি আমরা সেন্টিগ্রাম এবং মিলিগ্রাম পদ্ধতি। এখন আসি সেমি মাইক্রো বিশ্লেষণে কিপ যন্ত্রে কপার এবং জিঙ্ক লবণের, দেখো ভালো করে খেয়াল করো, সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে কিপ যন্ত্রে কপার এবং
জিঙ্ক লবণের ক্ষারকীয় দ্রবণ। দেখো কপার এবং জিঙ্ক এরা কিন্তু ক্ষারকীয় মূলক, যেটা এই এই যে লবণের ক্ষারকীয় মূলক শনাক্তকরণের জন্য, ক্ষারকীয় মূলক শনাক্ত করার জন্য কিপ যন্ত্রে ইউজ করা হয়। দেখো কিপ যন্ত্রে কি ইউজ করা হয়, কপার এবং জিঙ্ক লবণ শনাক্ত করার জন্য কিপ যন্ত্রে আইদার হাইড্রোজেন সালফাইড ইউজ করা হয় অথবা থাইওএসিটামাইড ইউজ করা হয়। এখন এই থাইওএসিটামাইড ইউজ করা হয় সেমি মাইক্রো পদ্ধতিতে, ভালো করে খেয়াল করো, সেমি মাইক্রো পদ্ধতিতে, আর হাইড্রোজেন সালফাইড ইউজ করা হয় ম্যাক্রো পদ্ধতিতে। এখন সমস্যা হচ্ছে হলো হাইড্রোজেন সালফাইড ইউজ করলে ফ্লু গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, কিন্তু থাইওএসিটামাইড ইউজ করলে এই সমস্যাটা হয় না। তাহলে তুমি বলো কোনটা পরিবেশ বান্ধব, থাইওএসিটামাইড ব্যবহার করা নাকি হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা? অবশ্যই থাইওএসিটামাইড। এই জন্য বলা হয় সেমি মাইক্রো পদ্ধতিটা পরিবেশ বান্ধব। তাহলে কিপ যন্ত্রে কি কি লবণের ক্ষারকীয় মূলক শনাক্ত করার জন্য, কপার এবং জিঙ্কের লবণের ক্ষারকীয় মূলক শনাক্ত করার জন্য আইদার হাইড্রোজেন সালফাইড অথবা হলো থাইওএসিটামাইড ব্যবহার করা হয়। হাইড্রোজেন সালফাইড ইউজ করা হয় ম্যাক্রো পদ্ধতিতে, থাইওএসিটামাইড ব্যবহার করা হয় সেমি ম্যাক্রো পদ্ধতিতে। থাইওএসিটামাইডে কোনো কি হয় না, উপাদান উৎপন্ন হয় না এক্সট্রা, যা হলো পরিবেশের ক্ষতি করে না। এই জন্য তোমার সেই মাইক্রো পদ্ধতিটা পরিবেশ বান্ধব আমরা বলতে পারি। সেই মাইক্রো পদ্ধতিতে কি কি ব্যবহার করা হয়, যেহেতু এটা ভালো জিনিস, তাহলে এটাতে আমরা কি কি ব্যবহার করি। সেই মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো সেমি মাইক্রো টেস্ট টিউব। তাহলে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতির নাম হলো সেমি মাইক্রো টেস্ট টিউব। সেমি মাইক্রো টেস্ট টিউব, এই সেমি মাইক্রো টেস্ট টিউব যেটা, এটার সাইজ আইদার 4 সিসি অথবা 8 সিসি সাইজের, যেটা নিই আমরা। তারপর হলো সেন্ট্রিফিউজ টিউব। সেন্ট্রিফিউজ টিউব এটা হলো তোমার 3 সিসি। তারপর হলো সেন্ট্রিফিউজ যন্ত্র। সেন্ট্রিফিউজ যন্ত্র, এই সেন্ট্রিফিউজ যন্ত্রটা মূলত ইউজ করা হয় ঘূর্ণনের জন্য, অর্থাৎ কেন্দ্রাতিক বা কেন্দ্রমুখী বল প্রয়োগ করার জন্য। তারপর হলো ড্রপিং টিউব ইউজ করা হয়, নামগুলো একবার দেখবা আর কি। ড্রপিং টিউব ইউজ করা হয়, এই ড্রপিং টিউব দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মিশ্রণ সেমি মাইক্রো পদ্ধতিতে যখন বিশ্লেষণ করা হয়, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রবণ স্থানান্তরে ব্যবহার করা হয়। এগুলোর ব্যাস হয় 5 মিলিমিটারের মতো, আর দৈর্ঘ্য হয় 20 সেন্টিমিটারের মতো। এবার আসি আমরা বিকার ড্রপার, বিকারক ড্রপার, তারপর হলো বিকারক বোতল, আর হলো স্পেচুলা। এই স্পেচুলাটা সাইজ মনে রাখবে, স্পেচুলা হলো নিকেলের তৈরি, স্পেচুলা যেটা সেটা নিকেলের তৈরি, এবং এটা প্রায় 12 সেন্টিমিটার লম্বা। এখন চিন্তা করো, এই যে ল্যাবে কাজ করার সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তো ল্যাবে কাজ করার সময় এই জন্য সবসময় সেফটি মেনটেন করতে হয়। সেফটি মেনটেন করার জন্য যে গ্লাসটা ইউজ করতে হয় সেটার নাম হলো গগলস বা সেফটি গ্লাস। গগলস বা সেফটি গ্লাস যেটা আছে, গগলস বা সেফটি গ্লাস যেটা আছে, এটা হলো কি করে, অ্যাসিড বা ক্ষার থেকে চোখকে রক্ষা করে। অ্যাসিড বা ক্ষারের কোনো ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করার কাজ হলো এই সেফটি গ্লাসের। এই সেফটি গ্লাস তোমার শুধু যে অ্যাসিড ক্ষারের দ্রবণ থেকে রক্ষা করতেছে তা না, ধরো কোনো কারণে হাত থেকে পড়ে গ্লাস ভেঙে গেল, সেটা যাতে চোখে গিয়ে না পড়ে সেটার কাজ, সেটা থেকেও রক্ষা করে এই সেফটি গ্লাসটা। এবার আসি আমরা সেফটি গ্লাসের মতোই আরেকটা গ্লাভস আছে, যেটার নাম হলো সেফটি গ্লাভস। দেখো কাঁচ ভাঙার সময় শুধু যে চোখে না, হাতেও তো ব্যথা হতে পারে, তাহলে হাতে যাতে কোনো ভাঙা কাঁচের টুকরা বা অ্যাসিড এসে না পড়ে সেটা থেকেও রক্ষা করে কে, এই সেফটি গ্লাভস। ঠিক আছে। আর হলো যদি কোনো কারণে তাও দুর্ঘটনা ঘটে যায়, অর্থাৎ হাতে অ্যাসিড লাগে, তাহলে তো আমরা কি দিব বললাম, যদি তারপরে দুর্ঘটনা ঘটে যায়, হাতে অ্যাসিড লাগলে 5% সোডিয়াম বাইকার্বনেট দিব। ঠিক আছে, হাতে অ্যাসিড লাগলে। আর চোখে যদি গিয়ে অ্যাসিড পড়ে তাহলে 5% সোডিয়াম বাইকার্বনেট দিব যদি হাতে অ্যাসিড পড়ে। আর চোখে গিয়ে যদি অ্যাসিড বা ক্ষার পড়ে তাও এটাই দিব। প্রথমে পানি দিব, চোখে শুধু পানি দিতে হয়। আর চোখে যদি গিয়ে ক্ষার পড়ে তাহলে প্রথমে পানি,
তারপর যে কাজটা করতে হবে সেটা হলো বুরিক অ্যাসিড দিতে হয়। এখন প্রশ্ন হতে পারে বুরিক অ্যাসিড মানে কি? বুরিক অ্যাসিড মানে আমরা যে ক্যারাম খেলার জন্য যে বুরিক অ্যাসিড ইউজ করি সেই বুরিক অ্যাসিডটাই হলো এখানে দিতে হবে। এখানে 5% বুরিক অ্যাসিড দিতে হবে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে চোখে অ্যাসিড পড়লে কি দিতে হবে, ভুলেও বুরিক অ্যাসিড দিও না। চিন্তা করো চোখে অ্যাসিড পড়ছে, তুমি আবার তার মধ্যে তার অ্যাসিড দিছো, তাহলে তো তার জীবনে সবকিছু রঙিন মনে হবে তার। ঠিক আছে, 5% সোডিয়াম 5% ব্রোমিক অ্যাসিড তাহলে কখন দিব? যদি হলো 5% বোরিক অ্যাসিড কখন দিব? যদি হলো চোখে কি পড়ে, খাট পড়ে। এই যে বোরিক অ্যাসিড এটা আবার এভাবে আসতে পারে, অপশন এভাবেও থাকতে পারে। দেখো BOH হোল 3 এটাও কিন্তু তোমার বোরিক অ্যাসিডের সংকেত। এখন তোমরা যারা কবির স্যারের বই খুলবা তারা দেখবা বইয়ের মধ্যে 4% এক জায়গায় দেওয়া আছে, 7% এক জায়গায় দেওয়া আছে। তাহলে 4%, 7%, 5% এগুলা এখানে আমরা লিখে ফেলি। 4%, 7% এগুলাও থাকতে পারে যদি 5% অপশনে না থাকে। মনে থাকবে বোরিক অ্যাসিডে যদি 5% না থাকে তাহলে এটা দিতে হবে। এখন দেখো কোথাও যদি কেটে যায়, কেটে গেলে যাতে ইনফেকশন না হয় তাহলে চোখে অ্যাসিড পড়লে পানি দিবা, পানি দিয়ে হলো সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণের ছিটকা দিতে হয়। টিংচার আয়োডিন, এই টিংচার আয়োডিন ব্যবহার করতে হয় যদি কোথাও কেটে যায় যাতে ইনফেকশন না হয়। কেটে গেলে ইনফেকশন না হওয়ার জন্য টিংচার আয়োডিন ব্যবহার করতে হয়। এখন দেখো ল্যাবরেটরিতে সবসময় ফার্স্ট এডের বক্স রাখতে হয়। এই ফার্স্ট এডের বক্সে কি থাকবে? ফার্স্ট এড বক্সে তোমার কি কি থাকবে এটা তো আর তুমি একবার রিডিং করলে বুঝতে পারবা। ফার্স্ট এড বক্সে কি থাকে? ব্লেড থাকবে, তুলা থাকবে, তারপর হলো ফরসেপ থাকবে, অ্যান্টিসেপটিক থাকবে, ডেটল থাকবে, বার্নল ক্রিম থাকবে, টিংচার আয়োডিন থাকবে, রাবিং অ্যালকোহল থাকবে। এখন প্রশ্ন হতে পারে রাবিং অ্যালকোহল জিনিসটা কি? এই রাবিং অ্যালকোহল মানে আমরা যে স্যানিটাইজার ইউজ করি সেটাই হলো রাবিং অ্যালকোহল। স্যানিটাইজার মানে কি? এই 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, 70% যে আইসোপ্রোপাইল অ্যালকোহল এটাকে বলা হয় স্যানিটাইজার। বাজারে যেটা পাওয়া যায় এগুলার একটারও 70% নাই। 100% শিওর থাকো একটাতেও 70% নাই। এগুলা নাম খাওয়া আসতে হলো কি? স্যানিটাইজার। ঠিক আছে, আমার বাসায় একটা স্যানিটাইজার আছে আর বাজার থেকে কিনে আসছে একটা স্যানিটাইজার। আমি বাসায় যেটা স্যানিটাইজার আছে এটা হলো তোমার বাইরের হলো ব্র্যান্ডের স্যানিটাইজার। এটার দাম পড়ছে তোমার প্রায় 1800 টাকা। আর এখান থেকে যেটা কিনছি সেটা পড়ছে তোমার 100 টাকার মতো বা 88 টাকার মতো। তো তুমি বুঝতে পারতেছো কোথায় 1800 টাকা দিয়ে কিনছি আর কোথায় হলো 80 টাকা 100 টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো তো। হাতে যখন দিছি ওটা হাতের হাতের চামড়া সহ ধুয়ে পরিষ্কার হয়ে যায় এরকম অবস্থা। ঠিক আছে, আর 80 টাকা যেটা দিছি মনে হচ্ছে এটা হচ্ছে আমার যে লিকুইড সাবান যেটা আছে এটা তার চেয়ে বেশি পরিষ্কার করে। এরপরে আমি লিকুইড সাবান ইউজ করি। তো 1 বছর গেছে আমার, এই কয়েকদিন আগে শেষ হলো। এই যে এটা আমার কাছে এখন আর নাই স্যানিটাইজার। যেগুলো এগুলো আসলে তুমি বুঝতে পারবা যে এগুলা কোনো তোমরা যেটা করো এটা মনে সান্ত্বনা আর কি। আমাদের দেশে আসলে করোনা নাই, টেনশনে কিচ্ছু নাই। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো এগুলা তো আসলে তুমি বুঝতেছো। তোমাদেরকে বলা এটার মানে এটা না যে আবার ব্যবহার ছেড়ে দিবা, জাস্ট জানানোর জন্য জানানো যে আসলে এগুলাতে খুব একটা টেনশন বা খুব একটা খুশি হওয়ার দুটারই কোনো কারণ নাই। তুমি ব্র্যান্ডের স্যানিটাইজার হলো কিনতে পাবা যদি হলো ওই যে লাজ ফার্মা একটা দোকান আছে এখানে যদি যাও, তারা হয়তো দিতে পারে অথবা নাও থাকতে পারে তাদের কাছে। বাংলাদেশে পাও কিনা সন্দেহ আছে, আমি বাইরে থেকে আনাইছিলাম। তো তোমার হলো আমাদের দেশে যেগুলা দেয় এগুলা তুমি হাতে দিয়ে, আর আমারটা যদি একটু হাতে দাও তুমি 100% বুঝতে পারবা 70% অ্যালকোহল কারে বলে। ঠিক আছে, হাত পুরা ঝিম ধরে থাকবে কিছুক্ষণ, প্রায় 8-10 মিনিট হাত পুরা ঝিম ধরে থাকে 70% অ্যালকোহল দিয়ে ধোয়ার পরে। ঠিক আছে, তুমি ফিল করবা যে কি তোমার হাতে অ্যালকোহল লাগছে। এখানেও দেওয়া হয়, এখানে যেগুলো আছে এগুলো হলো তোমার 60%, 64%, 50% র অ্যালকোহল, এগুলো এগুলো পাওয়া যায়। আসলে 70% অ্যালকোহলের খরচ বেশি পড়বে। এগুলো 500 টাকা 600 টাকার কম ইউজ করলে র অ্যালকোহল ইউজ করা হয়। হাত দিয়ে ফেলবা, অ্যালকোহল তো তুমি সারাক্ষণ রাখতেছো না, অ্যালকোহল পরে হাত দিয়ে ফেলবা। আচ্ছা, ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস ইউজ করা হয়? ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস ইউজ করা হয়? ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাইল গ্লাভস ইউজ করা হয়। ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস ইউজ করা হয়?
নাইট্রাল গ্লাভস। এই নাইট্রাল গ্লাভস তৈরি করা হয় কোত্থেকে? রাবার থেকে, সংশ্লেষিত রাবার থেকেই নাইট্রাল গ্লাভসটা তৈরি করা হয়। তো সংশ্লেষিত রাবারটা কিভাবে তৈরি করা হয়? এটা হলো একটা পলিমার, অ্যাক্রাইল, নাইট্রাইল এবং বিউটাডাইনের কোপলিমার। এটা একটু লিখে দিই, অ্যাক্রাইল, নাইট্রাইল ও বিউটাডাইনের কোপলিমার। এই দুটার কোপলিমার থেকে তৈরি করা হয় যে সংশ্লেষিত রাবার, সেটাই হলো নাইট্রাল গ্লাভস। আর এটা হলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ল্যাবরেটরিতে। আরো কিছু গ্লাভস আছে, এগুলোর নাম একটু জেনে রাখো, যেমন জিটেক্স গ্লাভস। এই জিটেক্স গ্লাভসটা হলো ফাইবারের কাজ দিয়ে তৈরি এবং উপরে হলো তোমার নাইট্রাইলের আস্তরণ থাকে। তারপরে হলো এটা তাপরোধক। এসবেস্টস গ্লাভস যেটা আছে, এটার বিকল্প রূপে ব্যবহার করা হয়। এসবেস্টস গ্লাভস গুলার দাম একটু বেশি। তো তাপরোধক যে এসবেস্টস গ্লাভস, এগুলার পরিবর্তে এই জন্য এখন সবাই এই জিটেক্স গ্লাভসটা ব্যবহার করে। তো তাপরোধক এসবেস্টস গ্লাভস এর পরিবর্তে তাহলে কোনটা ব্যবহার করা হয়? জিটেক্স গ্লাভস। আরেকটা আছে হলো ল্যাটেক্স গ্লাভস, লিটেক্স গ্লাভস। আর ল্যাটেক্স গ্লাভস হলো বৈদ্যুতিক শক এবং ত্বকে ক্ষত সৃষ্টি করে, এই জন্য হলো ল্যাটেক্স গ্লাভস ইউজ করা হয়। বৈদ্যুতিক শক এবং ত্বকে ক্ষত সৃষ্টি হয়, এই যাতে না হয় আর কি। বৈদ্যুতিক শক এবং ত্বকে যাতে ক্ষত না হয়, এই জন্য হলো ল্যাটেক্স গ্লাভস ইউজ করা হয়। তবে এখানে হলো আহ এটা হলো প্রাকৃতিক একটা রাবার আছে, যেটার নাম হলো ল্যাটেক্স। এই ল্যাটেক্স থেকে তৈরি করা হয়। তো এটা হলো তোমার কোনো সংশ্লেষিত পলিমার না, এটা হলো প্রাকৃতিক একটা পলিমার, যেটা হলো রাবার। এই সরাসরি এখান থেকে তোমার তৈরি করা হয় ল্যাটেক্স গ্লাভসটা। আরেকটা গ্লাভস আছে যেটা হলো পিভিসি গ্লাভস বলা হয় বা ভিনাইল গ্লাভস। এই পিভিসি গ্লাভস গুলো হলো মৃদু ক্ষয় করে যেসব পদার্থ, এইসব ব্যবহারের সময় ইউজ করতে হয়, এগুলোর দামও কম, এই জন্য নাম হলো পিভিসি গ্লাভস বা ভিনাইল গ্লাভস।